কলকাতা রিজিওনাল সেন্টারের তরফ থেকে পিয়ারিনাথ আমি স্বয়ংপ্রভা লাইভ বাংলাদেশে সবাইকে স্বাগত। আজকের আমাদের টপিক ছিল কোর্স কোড যেটা আমাদের আছে বিপিসিসি 101 এর ব্লক 2 যেটা আমরা করছি, তার মধ্যে ইউনিট 1 হলো থিঙ্কিং বা চিন্তন যেটাকে আমরা বলি। সুতরাং ব্লক 3 ইউনিট 5 থিঙ্কিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে তার ফার্স্ট যেটা আমরা করবো সেটা হচ্ছে থিঙ্কিং যদি আমরা বলি, থিঙ্কিং হচ্ছে কগনিটিভের একটা পার্ট। থিঙ্কিং হচ্ছে একটা যেটা আমরা বলতে পারি যে হায়ার মেন্টাল প্রসেস। থিঙ্কিং বা চিন্তা শব্দটা আমরা হয়তো সবসময় ইউজ করে থাকি সবার ক্ষেত্রে, কিন্তু থিঙ্কিং বা চিন্তন কিভাবে হতে পারে বা কি প্রসেসে চিন্তনটা আমাদের মাইন্ডে আসে, সেই জিনিসগুলি আজকে আমরা এই ইউনিটের মধ্যে শিখবো। ফার্স্টে যেটা আমরা বলি যে থিঙ্কিং কাকে বলে বা থটস বা আমাদের চিন্তন যেটাকে আমরা বলি কাকে বলে। চিন্তন কাকে বলে যেটা আমরা যদি একদম সিম্পল ওয়েতে যেটা বলি যে যদি কোনো প্রবলেম সলভিং যেটা আমরা থাকে, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য যে দুটো ওয়েজ আমরা ব্যবহার করে থাকি, সেই যে থট প্রসেসটা সেইটা হলো আমাদের থিঙ্কিং বা চিন্তন প্রসেস। তাই জন্য বলা হয় থিঙ্কিং ইজ বা কোনো সিচুয়েশন অ্যারাইজ করলে সেটাকে সলভ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের চিন্তন আসতে পারে। তো আমরা যদি দেখি যে কোনো প্রবলেম রয়েছে, সেটা ম্যাথামেটিক্যাল হোক বা কোনো লিটারেচার রিলেটেড হোক বা কোনো রকম কোনো সিচুয়েশন রিলেটেড হোক, সেক্ষেত্রে আমরা যে প্রসেসে যে আমরা কাজগুলো করতে থাকি সেইটাই হচ্ছে থিঙ্কিং প্রসেস। তো আমরা দেখি এখানে দিয়েছে নেক্সট এটা দিয়েছে যে বিভিন্ন টাইপ অফ থিঙ্কিং আছে। ফার্স্টে যেটা বলছে আমাদের ফার্স্ট টাইপ যেটা বলছে যে পারসেপচুয়াল বা কনক্রিট থিঙ্কিং যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে যেটা আমরা দেখছি। যেমন এখানে দিয়েছি ইট ইজ দ্য simplest formation of thinking carried out for the perception of concrete object, যেটা আমরা পারসিভ করছি। যেমন আমি দেখছি যে ইওর ফেভারিট বুক কোনটা, সেই যে দেখাটা বা সেই যে পারসেপশন, সেই পারসেপচুয়াল থিঙ্কিংটাই হচ্ছে আমাদের কনক্রিট থিঙ্কিং। সেকেন্ড বলছে কনসেপচুয়ালাইজড বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কাকে বলছি, যেটা হচ্ছে সুপিরিয়র টু পারসেপচুয়াল থিঙ্কিং। যে তুমি যে পারসেপচুয়াল থিঙ্কিংটা যেটা আমরা পারসিভ করে যে থিঙ্কিংটা করছি, সেইটা যখন সুপিরিয়র লেভেলের আমরা পারসিভ করে থিঙ্কিংটা করছি, সেইটা হলো কংক্রিট বা অ্যাবস্ট্রাক্ট, যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কোনো সিম্বলিক বা কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম সলভ করার জন্য বা কোনো রকম কোনো ইনভলভ থাকে বেশিরভাগ ক্ষেত্রে কোনো কনসেপ্ট, যে এটার ধরনটা কি। যেমন আমরা যদি বলি ঝড় তো দেখা যায় না, কিন্তু ঝড়ের মধ্যে একটা কনসেপ্ট থাকে, সেই মতো। তারপরটা বলছে হচ্ছে থার্ড নাম্বার বলছে রিফ্লেক্টিভ থিঙ্কিং কাকে বলে বলছি, ইট ইজ অ্যান ইনসাইট বেসড থিঙ্কিং হুইচ ইউজেস প্রিভিয়াস এক্সপিরিয়েন্স টু সলভ আ প্রবলেম। রিফ্লেক্ট থিঙ্কিং কোনটাকে বলছে, ধরো আমরা যদি কোনো প্রবলেমে পড়েছি, এমন কোনো প্রবলেম যেটা আমার আগে কোনো ভবিষ্যতে এক্সপিরিয়েন্স আছে, সেই ধরনের কোনো প্রবলেম যখন প্রবলেমে পড়ার পর সেই এক্সপিরিয়েন্স করার পর যে আমরা যে এক্সপিরিয়েন্স করেছি, সেই ধারণাটাকে যখন আমরা সেই প্রবলেমটা সলভ করার জন্য অ্যাপ্লাই করছি, সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্ট থিঙ্কিং। মানে আমার আগে এইরকম প্রবলেমের ধরুন আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্সের ধরুন আমি যে প্রবলেমটা এখন ফেস করতে চলেছি, সেইটাকে দুটোকে ক্যাটাগরাইজ করার পর আমি সেই প্রবলেমটাকে সলভ করছি সেই চিন্তাটা দিয়ে। মানে আমার পূর্ব অভিজ্ঞতা দিয়ে আমি এখন নতুন যে প্রবলেমটা আছে সেইটাকে সলভ করার চেষ্টা করছি, সেটা হলো রিফ্লেক্ট থিঙ্কিং। এরপর বলছে ক্রিয়েটিভ থিঙ্কিংটা কি বলছে, যে থিঙ্কিং ইনভলভ ইন ক্রিয়েটিং নিউ অ্যান্ড নভেল আইডিয়াস অর অবজেক্ট। মানে নতুন কোনো আইডিয়াস বা ধরো একটা সেম প্রবলেম সবার বন্ধুরা যদি আমরা একসাথে মিলে ঠিক করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি দেখবো যে সবাই যেহেতু একই রকম ওয়েতে প্রবলেমটা সলভ করে, আমি যদি সেখানে কোনো ইনোভেটিভ বা নতুন ক্রিয়েট করে কোনো থটস কোনো ক্রিয়েট করে যদি আমি সেটাকে সলভ করতে পারি, সেইটা হবে হচ্ছে আমার ক্রিয়েটিভ থিঙ্কিং। তারপরে বলছে ক্রিটিক্যাল থিঙ্কিং কি বলছে, যে দিস টাইপ অফ থিঙ্কিং ইনভলভস ইন মেকিং অফ রিজন জাজমেন্ট অ্যান্ড এক্সামিনেশন অ্যাজাম্পশন। আমি কোনো বা যে অ্যাজাম্পশনস গুলো আমরা দিচ্ছি এটা হতে পারে বা এইরকম হয়েছে বা এইরকম হবে, এই ধরনের যে চিন্তনটা, সেইটাকে আমাদেরকে বলা হচ্ছে ক্রিটিক্যাল। মানে এক্ষেত্রে যে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে যে অনেকটাই যে আমি বলতে পারি যে হ্যাঁ আজকে ঝড় উঠতে পারে, আমার কাছে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই, কিছু নেই, কিন্তু আমি জাস্ট একটা অ্যাজাম্পশন করে বলতে পারি যে এটা হতে পারে বা এটা হয়েছে এই জিনিসটা। টাইপস অফ থিঙ্কিং গেল। এরপরে বলছে দ্য প্রসেস অফ থিঙ্কিং মেন্টাল ইমেজারি কনসেপ্ট অ্যান্ড প্রপোজিশনাল। ফার্স্ট যেটা বলছে যে মেন্টাল প্রসেস যদি আমরা বলি, যে বলছে পিকচার ইন ইউর মাইন্ড। ফার্স্ট প্রসেসে আসছে হচ্ছে মেন্টাল ইমেজারি। আমরা যখনই ঝড়ের সম্বন্ধে ভাবি, তখনই আমাদের মাথাতে যে প্রথম যে পিকচারটা আমাদেরকে ডিনোট করছে। যেমন আমি যদি মনে করি যে ঝড়, বা আমি যদি মনে করি যে পাখি,
পাখি মনে করলেই ফার্স্ট আমাদের কাকের ছবি বা কোনো ধরনের একটা পাখির ছবি আমাদের মেন্টাল ইমেজারিতে চলে আসে সেইটা। যেমন বলছে সাপোজ ইউ আর told be your friend that you saw a beautiful yellow bird with colorless beak and in his garden. If you were paying enough attention to his description, you might form visual image of that bird. যদি আমাদেরকে কেউ এরকম ভাবে বলে যে আহ, আমি নীল রঙের একটা আকাশ বা নীল রঙের একটা বই আমি দেখতে পাচ্ছি, যে তার নীল রঙের বইয়ে বা নীল রঙের সালোয়ারে বা নীল রঙের শাড়িতে, যদি আমি একটা এক্সাম্পল দিই, নীল রঙের শাড়িটা মধ্যে লাল রঙের পাড় বা একটা হলুদ রঙের একটা পশু, তার মধ্যে ডোরা কাটা কালো কালো দাগ, সেক্ষেত্রে ফার্স্টই আমি ওটাকে অনেক ক্ষেত্রে আমি যদি খুব ভালো করে অ্যাটেনশন দিয়ে ওটাকে পড়ি বা অ্যাটেনশন দিয়ে যদি আমি ওটাকে শোনার চেষ্টা করি, তাহলে প্রথমেই আমার মেন্টাল ইমেজারি মানে আমার মাইন্ডে একটা ছবি অলরেডি এটা ভেসে ওঠে যে কি পার্সপেক্টিভে বা কি হিসেবে আমার এটা দেখছে। এটা হচ্ছে ফার্স্ট। তারপরে বলছে হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট represent an entire class. It is the set of properties that we associate with a particular class. Atkinson Hilgard বলেছে our concept of a car for an example includes the properties of having four wheels, petrol engine, steering and seats. আমরা যদি কোনো কনসেপ্ট, ধরো আমরা যদি বলি যে একটা গাড়ি, গাড়িটার কি কি কনসেপ্ট হতে পারে, গাড়িটার চারটে চাকা থাকবে, স্টিয়ারিং থাকবে, গাড়িটার বনেট থাকবে, গাড়িটার কভারিং একটা কিছু থাকবে, স্টিয়ারিং এর মধ্যে এগুলো লাগানো থাকতে পারে, হর্ন থাকতে পারে, হুইল থাকবে, সেটার এক্সিলেটর থাকবে, সেটার গিয়ার বক্স থাকবে। তুমি চাইলে সেখানে বলতে পারো যে আমি গাড়িটা ভাবলি আমার কাছে সাউন্ড সিস্টেম মনে আসে, কোজেস চেয়ার্স মনে লাগে, আমার বেড়াতে যাওয়া, অনেক সময় কনসেপচুয়াল এরকম আছে গাড়ি বললে অনেকে বলে লং ড্রাইভ। এই যে কনসেপ্ট, মানে আমি একটা টপিক তোমাকে দিলাম, সেই অনুযায়ী তুমি যখন পুরো জিনিসটাকে ডেসক্রিপটিভ ওয়েতে যখন ভাবছি, সেটা হলো আমাদের কনসেপ্ট। বা কিছু কিছু সময় হয় যে আমরা প্রপারলি ক্যাটাগরাইজ করে ফেলি। ধরো আমি যদি বলি যে গাড়ি, এবার তুমি জিজ্ঞাসা করলে গাড়ি কি টাইপের, ফোর হুইলার না টু হুইলার, আমি যখনই বললাম টু হুইলার, তুমি বলে পেট্রোলে চলে না এমনি এমনি ব্যাটারিতে চলবে। সে এই যে ডিভিশনস গুলো হচ্ছে, এই ডিভিশন গুলো যখন আমরা পুরো ক্যাটাগরাইজ করে ফেলছি, সেই জায়গাটা হচ্ছে আমাদের থিঙ্কিং প্রসেসটা করছে, যে কনসেপচুয়ালাইজেশন আমরা থিঙ্কিং করতে পারি। নেক্সট বলছে প্রপোজিশনাল। প্রপোজিশনালটা কোন জিনিসটাকে বলছে, যে দেখো বলছে মেনি রিসার্চার প্রপোজ দ্যাট থিঙ্কিং ক্যান বি লিমিটেড টু ইমেজ অর ওয়ার্ডস only but it also abstract। যেমন যদি এক্সাম্পল দিয়ে বলে ট্রিজ আর গ্রিন, তার মানে কি শুধু ট্রিজ আর গ্রিন বলে দিচ্ছে, সেখানে দ্য স্টেটমেন্ট রিপ্রেজেন্ট দ্য স্মলেস্ট প্রপোজিশন কোডেড উইথ টু আর্গুমেন্টস আর ট্রি গ্রিন আর, মানে গাছেরা সবুজ হয়। জাস্ট প্রপোজিশন ভাগ ভাগ ডিভিশন করে করে তোমাকে যে জিনিসটা বলে দিচ্ছে। কিন্তু খেয়াল করে দেখবে আমরা যখনই কোনো থট প্রসেসে কাজ করি বা আমরা যখনই কোনো কিছু নিয়ে ভাবনার চেষ্টা করি, সেক্ষেত্রে গিয়ে আমরা যখনই কোনো কিছু কেউ কিছু আমাদেরকে বলি বা আমরা কোনো কিছু দেখি বা শুনি, প্রথমেই আমাদের কিন্তু মেন্টাল ইমেজারিটা চলে আসে, তারপরে আমাদের কনসেপ্টটা আসে। তার কারণ হচ্ছে আমরা আগে পারসিভ করবো না, আমরা কোনো কিছু নিয়ে ভাবলেই সেটাকে ফার্স্টে আমরা দেখার চেষ্টা করি আমাদের মাইন্ড ভার্সন দিয়ে। সুতরাং থিঙ্কিং প্রসেসের ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে মেন্টাল ইমেজারি, তারপরে আসে কনসেপ্ট। যে আমি মেন্টাল ইমেজারিতে দেখলাম ঝড় মানেই হচ্ছে সেই প্রচন্ড ধুলো, সব ঘর বাড়ি ভেঙে যাওয়ার টেন্ডেন্সি, চাল উড়ে যাচ্ছে বা গাছগুলো নড়ছে, সেইটা আসছে আমি মেন্টাল ইমেজারি। কনসেপ্টে কি কি আসছে, যে আমার কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে বা কতটা আমার হওয়ার সম্ভাবনা আছে বা আমি কতটা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা হলো আমার কনসেপ্ট। আর প্রপোজিশনাল কোন জায়গাটা হতে পারে যে হ্যাঁ ঝড় হয়েছে বা ঝড়ে এরকম ধুলোবালি উড়েছে, এটা হলো প্রপোজিশনাল। সুতরাং থিঙ্কিং প্রসেসের ক্ষেত্রে আমার তিনটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট আছে। ফার্স্ট অফ অল হচ্ছে মেন্টাল ইমেজারি, যেটা আমরা ফার্স্টেই বলার পরে আমরা মেন্টালি দেখতে পাই, মানে সরি মাইন্ডে দেখতে পাই, যে আমাদের মধ্যে একটা ভিশন গড়ে ওঠে যে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের মেন্টাল ইমেজারি। তারপরেই আসা হচ্ছে আমাদের কনসেপ্ট, যে কিভাবে হতে পারে বা কি আছে এর মধ্যে, সেই জিনিসটা তারপরে হচ্ছে প্রপোজিশনাল। এক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ থিঙ্কিং, সেটা দিতে পারে যে বা প্লিজ এক্সপ্লেইন দ্য থিঙ্কিং প্রসেস অফ মেন্টাল ইমেজারি বা কনসেপ্ট বা প্রপোজিশনাল। 5 মার্কসে কিন্তু অনেক সময় কোশ্চেন দিয়ে দিতে পারে যে মেন্টাল ইমেজারি কিভাবে ইউজ করি আমরা থট প্রসেসে, বা কনসেপ্ট কিভাবে আমরা ইউজ করি, বা প্রপোজিশনাল টাইপ অফ প্রপোজিশনাল সিচুয়েশনগুলোকে আমরা কিভাবে থিঙ্কিং প্রসেসে ইউজ করি। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক সময় 5 মার্কস বা 10 মার্কসে দেয়। যদি 5 মার্কসে দেয়, সুতরাং আমরা তখন জাস্ট ছোট ছোট করে লিখে এক্সাম্পলস দিয়ে লিখবো। যদি 10 মার্কসে দেয়, আমরা ওগুলোকে একটু ইলাবোরেটলি লিখে ফার্স্ট আমরা থিঙ্কিং কাকে বলে লিখলাম, তারপরে আমরা যদি টাইপ অফ থিঙ্কিং দিতে পারি, তারপরে আমরা থিঙ্কিং প্রসেসের মধ্যে শুরু করলাম যে ফার্স্ট অফ হচ্ছে মেন্টাল প্রসেসেস, মেন্টাল ইমেজারি, দেন হচ্ছে কনসেপ্ট, তারপরে হচ্ছে আমাদের প্রপোজিশনাল। জাস্ট এরকম করে দিয়ে জাস্ট আমরা এটা শেষ করব। এরপরে যেটা আমাদের এখানে বলছে কনসেপ্ট অফ ক্রিয়েটিভিটি। আমরা চিন্তা করলাম, চিন্তনটা আমাদের মধ্যে হলো,
তারপরে আমাদের সেকেন্ড স্টেপ আসছে হচ্ছে কনসেপ্ট অফ ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি আমরা মানেই জানি যে আমরা নতুন কিছু যখন আবিষ্কার করছি বা নতুন, সেটা আমাদের একটা খেলনা বানানো হতে পারে, স্টিচিং হতে পারে, বা আমি কোনো ইনস্ট্রুমেন্ট বানানো হতে পারে, বা আমি কোনো কিছু লেখা হতে পারে, বা আমি কোনো ঘরের কোনো কাজ শিখছি নতুন ভাবে, সেটাও তোমার কাছে একটা ক্রিয়েটিভিটি। ফার্স্ট অফ অল ক্রিয়েটিভিটির সাথে কিন্তু থিঙ্কিংটা ভীষণভাবে জরুরি। যেখানে বলেছে আমাদের যে ফার্স্ট বলেছে স্টেজেস অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, মানে ক্রিয়েটিভিটিটা কেন থিঙ্কিং এর সাথে জরুরি বলছে যে যদি আমরা কোনো জিনিস নিয়ে বা সিচুয়েশন নিয়ে চিন্তা করি, সেখানে আমরা চেষ্টা করি যে কিভাবে সেটাকে নতুনত্ব বা নতুনের মতন করে সেটাকে সলভ করা যায় বা সেটাকে ইউজ করা যায়, সেই জায়গাটা হলো ক্রিয়েটিভ থিঙ্কিং। এখানে বলেছে ক্রিয়েটিভ থিঙ্কিং এর স্টেজেস বলেছে, এখানে 1926 এ ওয়ার্ল্ডস প্রপোজড বলেছে ক্লাসিফিকেশন অফ স্টেজ, যেগুলো বলেছে তার মধ্যে চারটে স্টেপ রয়েছে। ফার্স্টে বলছে প্রিপারেশন, তারপরটা বলছে ইনকিউবেশন, তারপরটা হচ্ছে ইলুমিনেশন, তারপরটা হচ্ছে ভেরিফিকেশন। ভেরিফিকেশনের মধ্যে দুটো পার্ট পড়ছে, একটা ইভালুয়েশন আর একটা হচ্ছে ইলাবোরেশন। ফার্স্ট বলছে প্রিপারেশন, স্টেজ 1 ক্রিয়েটিভ থিঙ্কিং। এখানে কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আছে যে প্লিজ ডেসক্রাইব প্রসেস অফ ক্রিয়েটিভ থিঙ্কিং বা স্টেজেস অফ ক্রিয়েটিভ থিঙ্কিং। ফার্স্ট এটা বলছে প্রিপারেশন। প্রিপারেশন কেন বলছে? আমরা যখনই কোনো কিছু চিন্তা বা ভাবনা বা কোনো কাজ করতে যাই, তার জন্য আমাদের একটা মেন্টাল প্রিপারেশন বা ফিজিক্যাল বা মোটর বা কগনিটিভ একটা প্রিপারেশন লাগে। সেক্ষেত্রে এখানে দেখো একটা লাইন জাস্ট আমি পড়ছি, সেটা বলেছে দেখো, দিস ইজ দ্য স্টেজ অফ কালেক্টিং র মেটেরিয়ালস অ্যাবাউট দ্য প্রবলেম অ্যাট হ্যান্ড। ওয়ান নিডস টু familiarize oneself with the previous work, gaps and problems of previous solution in order to understand the task at hand. কি বলছে যে আমি যখনই কোনো কিছু নিয়ে চিন্তা করব, তার জন্য আমি ফার্স্ট অফ অল যেটা বানাবো সেটা হচ্ছে আমার র মেটেরিয়ালস গুলোকে আমার রাখতে হবে। যদি আজকে আমি কোনো স্টিচিং প্রসিডিউরে যাই, সুতরাং স্টিচিং প্রসিডিউরে যেতে গেলে আমাকে ফার্স্ট যেটা করতে হবে আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সুচ, বা আমি যে কাপড়টাই করবো বা কালারফুল সুতো, বা আমি যদি এই জিনিসটা ক্রস স্টিচ করলে আমার যে ক্রস গুলো রাখবে, সেই র মেটেরিয়ালস গুলোকে আমাকে আগে আনতে হবে। সুতরাং আমার যদি কোনো চিন্তা বা কোনো প্রবলেম রিলেটেড হয়, সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে আমার মেইন উদ্দেশ্য বা মেইন ইস্যুস কোনগুলো, সেই ইস্যুস গুলোকে নিয়ে কিন্তু আমাকে ফার্স্ট প্রিপেয়ার করতে হবে যে হ্যাঁ আমার একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেই প্রবলেমগুলো বা সেই প্রবলেমগুলোর জন্য যে বেসিক যে ইনস্ট্রুমেন্ট বা বেসিক যে সিচুয়েশন গুলো আছে, সেইগুলোকে আমাকে আগে প্রিপেয়ার করতে হবে। সেই অনুযায়ী তোমার তারপরে চলবে হচ্ছে যে তারপরে প্রসেস সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে প্রসেস গুলো চলবে। সেকেন্ড বলছে হচ্ছে ইনকিউবেশন। ইনকিউবেশন কাকে বলে বলছে দেখো, ডিউরিং দ্য প্রসেস অফ ফাইন্ড দ্য সলিউশন দ্য পারসন may feel stuck and as he is not able to come up with the solution. অনেক সময় হয় যে আমরা যে প্রবলেমটা পড়েছি, সেই প্রবলেমটা হতে পারে যে আমি একদম ইজিলি সলভ করে দিতে পারছি, বা এমনটাও হতে পারে যে না আমি মনে করছি যে না আমি না ঠিক সলভ করতে পারছি না, হয়তো আমার কাছে র মেটেরিয়ালস প্রচুর জিনিসপত্র আছে, বাট আমি সেটাকে ঠিক মতন করে সলিউশন করতে নাও পারতে পারি। সেক্ষেত্রে এখানে কি বলেছে দেখো, ডিউরিং দিস স্টেজ দ্য পারসন ইজ নট থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেম কনসিয়াসলি। অবভিয়াসলি আমরা যদি কোনো কাজ মনোযোগ দিয়ে না করি, সেক্ষেত্রে তো আমাদের প্রবলেম আসার চান্সেস সব থেকে বেশি। আমরা যে কোনো কাজ, পড়াশোনা বলো বা অন্য কোনো রিলেটেড অন্য কোনো টপিকের কাজ, যদি আমরা সঠিকভাবে মনোযোগ কনসিয়াসলি না করি, সুতরাং সব কাজে সেক্ষেত্রে গিয়ে কিন্তু আমাদের প্রবলেমে ফেলতে পারি। সুতরাং আমি যদি সেই প্রবলেমটাকে যেটা নিয়ে আমি কাজ করি, সেটা যদি আমি প্রবলেমটাকে যদি আমি সিরিয়াসলি না নিই বা কনসেন্ট্রেট না করি, তাহলে সেক্ষেত্রে তো আমার প্রবলেম হবেই। সেজন্য হচ্ছে ইনকিউবেশনটাকে যদি আমি ঠিকঠাক করে সেটাকে কনসাসলি বা সেটাকে যদি আমি ঠিকঠাক ভাবে মনে না করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার কিন্তু যে প্রবলেমটা হতে পারে। বাট একটা জিনিস যেটা হয়, হিজ মেন্টাল প্রসেস আর ইনভলভ টু ফাইন্ডিং আ সলিউশন আনকনসিয়াসলি। এমন অনেক সময় হয় যে এমন একটা প্রবলেম যেটা আমরা চাই না যে কনসিয়াসলি তার আনসারটা বার করতে বা সলিউশনটা বার করতে, কিন্তু কিছু 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 ক্ষেত্রে আমরা দেখেছি আনকনসিয়াসলি সেই প্রবলেমের সলিউশনটা কিন্তু আমাদের মন ঠিক কোনো না কোনো ভাবে সেটাকে আমাদেরকে বার করে দিচ্ছে। এরপরে স্টেজ 3 তে বলছে হচ্ছে ইলুমিনেশন। ইলুমিনেশনটা কি বলছে? In the stage of aha বা eureka moment, this experience is a result of an immediate solution or insight into the problem at hand. মানে আমার কাছে প্রবলেমটা রয়েছে, তার সলিউশনটা একদম আমার হাতের মুঠোয়, যেটাকে আমরা বলি যে হ্যাঁ আমি পেয়ে গেছি বা আমি একটা কিছু পেয়ে গেছি, যেটা এখানে বলেছে আহ বা ইউরেকা বলে এখানে এক্সপ্লেন করেছে। যেমন হতে পারে যে অনেক সময় হয় যে আমি একটা প্রবলেম অনেক দিন ধরে সলভ করার চেষ্টা করছি, বাট সেটা কিছুতেই সলভ হচ্ছে না, হঠাৎ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, সেই প্রবলেমটা আমার সলভ হয়ে গেল।
সেই যে সিচুয়েশনটা সেটাকে বলা হচ্ছে ইলুমিনেশন। নাম্বার 4 বলছে ভেরিফিকেশন। তার মধ্যে ভেরিফিকেশনের মধ্যে আমরা দেখেছি এখানে রয়েছে ইভালুয়েশন বা ইলাবোরেশন। ভেরিফিকেশনের মধ্যে হচ্ছে ইভালুয়েশন। ভেরিফিকেশনের ফার্স্ট স্টেজ হচ্ছে যে আমি যে বলছে ডিউরিং দিস লাস্ট স্টেজ দ্য worth or value of the insight is judged by the person। যে আমি যে প্রবলেমটা ক্রিয়েট করেছি সেটাকে জাজ করছে বাই দ্য পারসন, যে আদৌ আমার এই প্রবলেমটা বা এই সিরিজটা বা এই জায়গাটা কোনো রকম ভাবে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে কিনা, বা এই যে প্রবলেমটা আমি যে সলভ করেছি সেটা কতটা আমার ক্ষেত্রে জাজমেন্টাল হতে পারে, সেই জায়গাটা নিয়ে এখানে বলেছে। এরপরে যেটা আমাদেরকে বলছে হচ্ছে এলাবোরেশন। ইভ্যালুয়েশন কোনটাকে বলছে ভেরিফিকেশনের মধ্যে, যে আমি যে কাজটা করেছি সেই কাজটা কতটা সঠিক বা কতটা এফোর্টলি করা হয়েছে, বা কতটা তার প্রপারলি তার প্রপার্টিজ বা তার পজিটিভ নেগেটিভ দিক থেকে আমরা এই কাজটা করেছি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইভালুয়েশন। এটা হচ্ছে ইলাবোরেশন। ইলাবোরেশন মানে হচ্ছে তুমি যে কাজটা করছো সেটা কতটা ডিপলি বা কতটা কিভাবে তুমি সেই কাজটা করছো সেই জায়গাটাকে আমাদেরকে বলছে ইলাবোরেশন। এরপরে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা দেখে থাকি প্রবলেম সলভিং যে এ কনসেপ্ট। প্রবলেম সলভিং এর ফার্স্ট যেটা হয়, প্রশ্নটা যেটা দেয় যে স্টেজেস অফ প্রবলেম সলভিং, মানে প্রবলেম সলভিং এর কি কি স্টেজ হয়। ফার্স্ট যেটা বলছে আমাদেরকে বলে দিয়েছে এখানে যে প্রবলেম আইডেন্টিফিকেশন। আমরা একটা প্রবলেমে যদি পড়ি, আমরা প্রবলেমটা ফার্স্ট অফ অল একটা চার্টের মাধ্যমে আমরা অনেক সময় দেখাতে পারি যে প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব। ফার্স্টে যেটা আমাদেরকে বলা হয় সেটা হচ্ছে আমাদের প্রবলেম আইডেন্টিফিকেশন। আমি যদি আমার যে সমস্যা হয়েছে সেটাকে যদি আমি আইডেন্টিফাই নাই করতে পারি, তাহলে আমি কখনোই সলিউশন বা তার কোনো রেজাল্টে পৌঁছতে পারবো না। তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের যে প্রবলেমটা আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে। তারপরে আমাদের যেটা স্টেপ দিয়েছে সেটা হচ্ছে ডেফিনিশন অফ প্রবলেম। ফার্স্ট আমরা আইডেন্টিফাই করলাম যে হ্যাঁ আমার এই সমস্যাটা হয়েছে, এরপরে বার করছি যে ডেফিনেশন, মানে প্রবলেম যেটা হয়েছে সেটা কি সংজ্ঞা হতে পারে বা সেটা কাকে বলে বা সেটা কি ধরনের প্রবলেম, সেটা হচ্ছে সেকেন্ড থিং হচ্ছে না ডেফিনেশন। কারণ আইডেন্টিফিকেশন করার পরে আমি সলিউশনে চলে যেতে পারবো, কারণ আইডেন্টিফিকেশন করার পরে আমার কাজটা হবে হচ্ছে যে কি ধরনের প্রবলেমের মধ্যে আমি ফেস করছি বা কোথায় মানে কোন জায়গা থেকে প্রবলেমের রয়েছে সেটা গেল হচ্ছে ডেফিনেশন অফ প্রবলেম। এরপরে আছে কনস্ট্রাক্ট আ স্ট্র্যাটেজি ফর প্রবলেম সলভিং। প্রবলেম ফার্স্ট আইডেন্টিফিকেশন করলাম, তারপরে আমরা করলাম ডেফিনিশন বার করলাম যে প্রবলেমটা কি কি হতে পারে, তারপরে আমরা যেটা বার করছি সেটা হচ্ছে কনস্ট্রাক্ট স্ট্র্যাটেজি ফর প্রবলেম সলভিং। মানে আমি যে প্রবলেমটা পেয়েছি সেটা আইডেন্টিফাই করেছি, সেটা ডেফিনেশন বার করেছি, সেই সেই পার্সপেক্টিভে আমি কোন ওয়েতে বা কোন স্টেজে গিয়ে আমি সেটাকে সলভ করব। তার মানে কি আমাকে প্রবলেমটা, আমি ফার্স্ট প্রবলেমটা আইডেন্টিফাই করলাম, তারপর আমি ডেফিনিশনটা দেখলাম, তারপরে গিয়ে আমাকে দেখতে হচ্ছে যে আমি কোন স্টেজ, মানে আমি কি কি উপায়ে সেটা সলিউশন করব, সেইটাকে আমি পুরোপুরি কনস্ট্রাক্ট করছি যে হ্যাঁ আমি নাম্বার 1 এইভাবে করব। যেটা আমরা ফার্স্টে বলছি প্রবলেম সলভিং কাকে বলে। কাকে বলে তো ওরকমভাবে পড়ানো যায় না বা ওভাবে আমরা বলি না, আমরা বলি হাউ টু প্রসেস বা স্টেজেস অফ প্রবলেম সলভিং। ফার্স্ট যে স্টেজটা আছে সেটা হচ্ছে আমাদের প্রবলেম আইডেন্টিফিকেশন। আমরা ফার্স্ট অফ অল প্রবলেম আমরা আইডেন্টিফাই করব যে কি ধরনের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি বা কি রকম বা কতটা খারাপ কতটা ভালো। ফার্স্ট অফ অল যে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম। সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে ডেফিনেশন। মানে ডেফিনেশন বলতে হচ্ছে যে প্রবলেমটা কতটা হতে পারে পজিটিভ, কতটা নেগেটিভ, বা কি টাইপের প্রবলেম বা কতটা আমার সাথে রিলেটেড প্রবলেম, সেটা হচ্ছে ডেফিনেশন অফ দ্য প্রবলেম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্রাক্ট অ্যান্ড স্ট্র্যাটেজি টু প্রবলেম সলভিং। যে আমি যে প্রবলেমটা ফার্স্ট আমরা আইডেন্টিফাই করছি, দেন আমরা ডিফাইন করছি যে কি ধরনের প্রবলেম হচ্ছে, তারপরে যেটা আমরা করছি সেটা হচ্ছে যে কি কি স্ট্র্যাটেজিতে আমরা প্রবলেমটাকে সলভ করছি। যে আমরা স্টেজ 1, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে যখন আমরা প্রবলেমটাকে সলভ করার যে স্ট্র্যাটেজিটা ইউজ করছি। ফোর্থ আসছে হচ্ছে অর্গানাইজিং ইনফরমেশন অ্যাবাউট এ প্রবলেম। যে প্রবলেমটা এসছে সেই প্রবলেমটার জন্য যে ইনফরমেশন গুলোকে আমরা পাচ্ছি সেগুলোকে আমরা পরপর ধরে অর্গানাইজ করছি বা সাজাচ্ছি, যে এটা ফার্স্ট ডে, এটা সেকেন্ড ডে, এটা থার্ড ডে, এটা ফোর্থ ডে, এই যে পরপর সাজানো এটাকে বলা হয় অর্গানাইজ করা। যে প্রবলেমটা যে ইনফরমেশন গুলো পেয়েছি সেগুলোকে আমরা পরপর অর্গানাইজ করছি। এরপরে হচ্ছে অ্যালোকেশন অফ সোর্সেস। ফার্স্ট আমরা আইডেন্টিফাই করলাম, ডিফাইন করছি কি কি স্ট্র্যাটেজি ইউজ করছি সেই প্রবলেমটা সলভ করার জন্য, সেটা আমরা বেরিয়ে এগুলো বানিয়ে নিচ্ছি যে কি কি স্টেজেস আছে। তারপরে আমরা করছি হচ্ছে যে প্রবলেম রিলেটেড যে ইনফরমেশন গুলো পাচ্ছি সেগুলোকে আমরা পুরো সাজিয়ে নিচ্ছি। তারপরে আছে যে অ্যালোকেশন অফ সোর্সেস। যে প্রবলেমটা এসছে আমার কাছে তার কি কি সোর্সেস আছে,
সোর্সেস, যেই সোর্সেস গুলো আছে সেগুলোকে আমি ফার্স্ট আইডেন্টিফাই করছি। কারণ সোর্স গুলো যদি আমি না জানতে পারি তাহলে আমি প্রবলেমটা সলভ করতে পারবো না। সুতরাং আমাকে তার এখানে অ্যালোকেশন অফ সোর্সেসটা রাখতে হচ্ছে। তারপরে বলছে মনিটরিং দ্য প্রবলেম সলভিং, যে প্রবলেমটা আমার হচ্ছে সেটাকে আমি পরপর মনিটর করা, দেখা যে এইটা এতটা সলভ হলো। যেমন আমরা বাড়ি যখন তৈরি করি তখন আমরা বারবার করে কি মনিটর করি যে আমার বাড়ির কাজ কতটা কমপ্লিট হলো, ইট গাঁথা হলো কিনা, বা সিমেন্ট করলো কিনা, বা ঢালাই হলো কিনা, বা কালার হলো কিনা। সুতরাং সেই রকম যখন প্রবলেম সলভিং স্টেজেস আমরা যাই সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করি কি ধরনের প্রবলেম, কি প্রবলেমটা আদৌ মেইন প্রবলেমটা কি, তারপরে আমরা ডিফাইন করি যে কি প্রবলেম এসছে, কত ধরনের প্রবলেম, কত রকমের প্রবলেম এসেছে। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে বিভিন্ন স্ট্র্যাটেজি গুলো নিয়ে নিই যে কি ধরনের প্রবলেম গুলো সলভ করার জন্য আমার কি কি ওয়ে আউট বা কি কি কোয়েশ্চেন্স হতে পারে, বা কি ধরনের আমরা পজিটিভ বা নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে সেটা করে নিই। তারপরে যেটা করি যে প্রবলেম রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে আমরা গ্যাদার করি যে হ্যাঁ আমার এই প্রবলেমটা অনুযায়ী আমি এতগুলো ইনফরমেশন পেয়েছি, সেগুলোকে আমি সব জায়গায় সাজিয়ে রাখি। তারপরে আমরা সোর্সেস গুলো বার করি যে যেই প্রবলেমটা আমার কাছে এসছে তার সোর্স বা সেটা কোথা থেকে এসছে সেই জায়গাটাকে আমরা উদ্ধার করি। তারপরে আসছে হচ্ছে মনিটর করে যে আমার যে প্রবলেমটা এসছে সেটা আমরা পরপর সাজিয়ে মনিটর করি যে কোথায় প্রবলেম, কি বিভ্রান্ত। এরপরে যেটা লাস্ট অফ যেটা আসে হচ্ছে যে ইভালুয়েশন প্রবলেম সলভিং, আইডেন্টিফাই করছি, ডিফাইন করছি, স্ট্র্যাটেজি গুলো অর্গানাইজ করছি, ইনফরমেশন যেগুলো পাচ্ছি প্রবলেম রিলেটেড সেগুলোকে আমরা অর্গানাইজ করছি, তারপরে যে সোর্সেস গুলো বার করছি সেগুলোকে আমরা রাখছি কোথা থেকে প্রবলেম গুলো এসেছে। তারপরে আমরা করছি মনিটরিং প্রবলেম সলভিং, যে প্রবলেমটা হয়েছে বা যেটা ক্রিয়েট হয়েছে সেটাকে মনিটর করা যায় কোন ভাবে বা কিভাবে করলে সেই জিনিসটা ঠিক হবে সেটা করছি। তারপরে আছে লাস্ট স্টেজ যেটা আমাদের ইভালুয়েট করা পুরো প্রসেসটা, যে কিভাবে প্রবলেমটা আমরা সলভ করলাম। এই যে পুরো প্রসিডিওরটা এটা হচ্ছে লাস্ট অফ অল দিয়ে হবে ইভালুয়েট করা, যে আমি পরীক্ষা দিয়েছি, তার এক্সামিনেশন ভালো হয়েছে, আমি সবকিছু করতে পেরেছি, লাস্ট হচ্ছে তুমি যখন নাম্বার বেরোচ্ছে বা বাড়িতে এসে তুমি যখন কম্পিউটারটাকে দেখছো সেটা হচ্ছে ইভালুয়েশন। এটা অনেক সময় কিন্তু 5 মার্কসের বা 10 মার্কসের কোশ্চেন আছে স্টেজেস অফ প্রবলেম সলভিং। এটা পরপর যেটা তোমরা করতে পারো যে পরপর একটা এক্সাম্পল দিয়ে সবকটা স্টেজকে যদি ডিফাইন করো আনসারটা ভীষণ ফ্রুটফুলি হয়। তারপরে বলছে নেক্সট যেটা বলছে আমাদের ব্যারিয়ার্স টু প্রবলেম সলভিং। আমরা প্রবলেম সলভিং এর স্টেজেস বললাম, কিন্তু এর যে কি কি ব্যারিয়ার্স থাকতে পারে, কি ব্যারিয়ার্স ওর যেটা আমরা বলি, আমরা যদি কোনো কাজ বা কোনো সমস্যা যদি আমরা মনোযোগ দিয়ে না দেখি, বা ফার্স্ট অফ অল যে পয়েন্টটা আমাদের বইতে লেখা আছে সেটা হচ্ছে মেন্টাল সেট বা পারসেপচুয়াল সেট। কেন মেন্টাল সেট বলছি, আমার যদি মানসিক অবস্থায় যদি সেই প্রবলেম বা সিচুয়েশন রিলেটেড না হয় তাহলে তো আমি সেখানে কিছুই করতে পারবো না। বরং হচ্ছে যে আমি কোনো মনোযোগ দিয়ে সেই প্রবলেমটা কি আদৌ সেটাই শুনতে পারবো না, যে আদৌ সেটা আমার কাছে আমার কনসিয়াস মাইন্ডে যাচ্ছে কিনা সেটাই আমি জানতে পারবো না। সুতরাং সেখানে আমাকে দেখতে হবে যে আমি কি প্রবলেম সলভ করছি, বা আমি আমার যদি মেন্টাল সেটটাই না থাকে তাহলে তো আমি সেখানে প্রবলেম সলভিং এর কোনো জায়গাতেই যেতে পারি না। সুতরাং যে কোনো কাজ বা যে কোনো প্রবলেম সলভিং রিলেটেড বা যে কোনো সিচুয়েশন রিলেটেড কোনো কিছু করার আগে সেখানে আমাদের সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের দিক থেকে আমাদের মেন্টাল সেট বা পারসেপচুয়াল যেটা আমরা দেখছি পারসিভ করছি সেই জায়গাটাকে আমাদের ক্লিয়ার রাখতে হবে যে হ্যাঁ আমি সেটাকে দেখতে পাচ্ছি বা আমি সেটাকে মন দিয়ে বুঝতে পারছি। সেই জায়গাটা যদি হয় সেই কারণে আমাদের যদি সেই জায়গাটা প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের একটা ফার্স্ট বেরিয়ার্স থাকছে যে মেন্টাল সেট যদি আমাদের ঠিকঠাক না থাকে তাহলে আমাদের অনেকগুলো কিন্তু সমস্যা হতে পারে। এরপরে বলছে ফাংশনাল ফিক্সড। Functional fixedness কাকে বলছে, যে our tendency to see object into the light of its usual or typical function, মানে আমাদের দেখা সেই পারসেপশন, মানে আমরা যেটা দেখে এসেছি আমরা সেটাতেই অভ্যস্ত যে এই ধরনের জিনিসগুলো হবে, এর থেকে বাইরে কিছু যাবে না। এই যে টেন্ডেন্সি এই ধরনের জিনিসগুলি হবে, এই টেন্ডেন্সিটাকে বলছে ফাংশনাল ফিটনেস, যেটা আমরা দেখে এসেছি আমাদেরকে সেই মতো করে আমরা যে কোনো অবজেক্ট বা যে কোনো কিছু আমরা দেখবো সেই মতো করেই আমরা দেখার চেষ্টা করি। আমাদের কখনোই সেই জায়গাটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করি না যে না এটা অন্যরকম ভাবে পারসিভ করা যায়। যেহেতু আমরা একটা জিনিসকে আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে বা আমাদেরকে সেইভাবে দেখানো হয়েছে, সুতরাং আমরা সেই জায়গাটাকেই ফলো করি যে হ্যাঁ এইটাতেই আমরা স্টিক করেছি, আমরা কখনোই আর সেগুলোকে চেঞ্জ করার অপশনে আমরা থাকি না। এরপরে বলছি ইউজিং ইনকমপ্লিট রিপ্রেজেন্টেশন কেন, আমি যে প্রবলেমটার মধ্যে দিয়ে আছে সেইটা যদি আমার কাছে পুরো মাত্রায় যদি ইনফরমেশনটা না থাকে, আমি যদি পুরোটা ঠিক করে না জানতে পারি বা পুরোটা যদি আমি সঠিকভাবে না বুঝতে পারি, সেই ক্ষেত্রে গিয়ে আমার কাছে কিন্তু ইনকমপ্লিট রিপ্রেজেন্টেশন থাকবে। যেমন এখানে দেখো বলেছে হাউ টু ডু ইউ প্রসেস ইনিশিয়াল ইনফরমেশন রিগার্ডিং প্রবলেম সলভিং also influence your chances to solve a problem successfully, and incorrect interpretation would lead obviously আমার কাছে যদি
ইনফরমেশনটাই ভুল আসে, সুতরাং আমি সেখানে তো আমার প্রবলেমটা সলভ করা একটা একটা অসুবিধাজনক হয়ে যাবে, যে আমি যদি আমার কাছে যদি ভুল ইনফরমেশন আসে যে যে না আজকে এটা হয়নি, সুতরাং আমি তো সেখানে সলভ করতেই পারবো না। সুতরাং তোমার কাছে যদি ঠিকঠাক ইনফরমেশন মানে কি আইডেন্টিফিকেশন বা ডিফাইন প্রবলেমটা যদি ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে গিয়েও কিন্তু আমাদের একটা ব্যারিয়ার থাকতে পারে, যেটা আমাদেরকে হয় ইউজিং ইনকমপ্লিট রিপ্রেজেন্টেশন, যে আমার কাছে যে প্রবলেমটা আছে সেটার আমার কাছে কোনো রকম কোনো অবভিয়াস বা সেটার কাছে ক্লিয়ার কোনো আইডিয়া আমার কাছে নেই, সেটা একটা যেটা বলছে ল্যাক অফ এক্সপার্টাইজ অর ইন্টেলেক্ট। সব প্রবলেমের সমাধানের জন্য আমরা এক্সপার্টাইজড হই না অবভিয়াসলি, কিন্তু এমন অনেক সময় দেখা যায় যে ক্লাস 7 এর একটা বাচ্চার যে প্রবলেমটা, সেটা অবভিয়াসলি সেই 7 এর বাচ্চারা অন্যান্য বাচ্চারা সবাই সলভ করেছে, কিন্তু সেক্ষেত্রে সেই বাচ্চাটার প্রবলেমটা হচ্ছে যে সে সে ওই প্রবলেমটা সলভ করতে পারছে না। অনেক ক্ষেত্রে হতে পারে সেটা হয়তো আইকিউ রিলেটেড হতে পারে, যে সেই প্রবলেমটা পারসিভ করা সেই টেন্ডেন্সিতেই নেই, যে আমার কি সমস্যা হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না, সেই কারণে হতে পারে। অনেক সময় হতে পারে যে সে বুঝতেই পারছে না তার কি হয়েছে বা কিভাবে সে সলভ করবে, সেই কারণে হতে পারে। তারপরে বলছে দেখো নেক্সট পয়েন্ট যেটা বলছে ল্যাক অফ মোটিভেশন। অবভিয়াসলি আমি একটা কোনো কাজ করতে যাচ্ছি, সেটাতে যদি আমার যদি মোটিভেশন মানে বাংলাটা হচ্ছে প্রেরণা বা আমরা যেটাকে বলি নিডস বা উদ্দেশ্য, আমার যদি সেই জিনিসটাই ভুল থাকে, তাহলে আমি কি করে বুঝবো যে আমার প্রবলেমটা সলভ হবে? মানে আমার যদি মোটিভটাই না ঠিক থাকে যে আমি এটাকে সলভ করবো বা আমি এই জায়গাটায় যাব, সেক্ষেত্রে তো আমার প্রবলেম সলভিং এর জায়গাটা তো অনেকটাই প্রবলেমে ফেলবে বা অনেকটাই বুঝতে অসুবিধা হবে। সুতরাং এটাও কিন্তু একটা ব্যারিয়ার, যে আমার যদি মোটিভেশনটা ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার হয়তো জানা জিনিস আমি হয়তো ভুল করে চলে আসলাম, বা জানা সম্পর্ক বা জানা সলিউশন আমি হয়তো সেই জায়গাটা ক্রিয়েট না করেই চলে আসলাম, এরকমও হয়। লাস্ট যেটা বলছি ইমোশনাল ব্লক। ইমোশনাল ব্লক কোন জায়গাটাকে বলছে সেখানে দিয়েছে দেখো, your ability to solve a problem effectively can severely get hampered by an emotional state। এমন সময় হতে পারে যে আমাদের জলে ফোবিয়া আছে, emotional state বা emotional block যেটাকে আমরা বলি, যে suppose you have a stage phobia, then there are a big probability to you have will not to able to solve mathematical problem on your classroom blackboard। obviously আমাদের যেটা প্রত্যেকের থাকে যে স্টেজ ফোবিয়া, এই স্টেজে গিয়ে আমি পারবো না কিছু বলতে। সুতরাং এই ফোবিয়াটা যদি আমাদের থাকে, তাহলে আমরা কিন্তু কোনো রকম কোনো প্রবলেম সলভিং কিন্তু আমরা করতে পারবো না। ইভেন আমাদের জানা অঙ্ক যখন আমাদেরকে ম্যাম ব্ল্যাকবোর্ডে ডাকে, আমরা সেক্ষেত্রেও গিয়ে কিন্তু সেই জায়গাটাকে কমপ্লিট বা আমরা কোনোভাবেই সেই জায়গা প্রসিডিউরটা করতে পারবো না, কারণ আমাদের তো ফোবিয়া রয়েছে না স্টেজে গিয়ে কি হবে। অনেকের ক্ষেত্রে হয় যেটা হয় হচ্ছে জলে ফোবিয়া থাকে বা অনেক রকম সিচুয়েশন হ্যান্ডলিং সিচুয়েশন ফোবিয়া থাকে, সেই কারণে সে ওই প্রবলেমটা সলভই করতে পারছে না তার শুধুমাত্র ইমোশনাল ব্লকটার জন্য। কিন্তু সে কিন্তু জানে যে এটাতে এরকম ভাবে এই কাজটা করলে এটা ঠিক হয়ে যেত, এইভাবে এই কাজটা করলে এটা ঠিক হয়ে যেত, বা এইভাবে এই কাজটা করলে এটা ঠিক হয়ে যেত। সুতরাং এটাও কিন্তু একটা স্টেট। আরেকটা যেটা অনেক সময় দেখা গেছে, যেটা আমরা পারসিভ করে থাকি, যে তোমার যদি ইচ্ছে না থাকে, যেটাকে আমরা অনেক সময় বলতে ল্যাক অফ মোটিভেশন যদি বলতে পারো, সেটাও বলতে পারো। তোমার যদি ইচ্ছে না থাকে, অনেক ক্ষেত্রে হয় যে আমরা ইচ্ছা করে প্রবলেমটাকে এড়িয়ে যাই, মানে আমি কনসিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবছি না, সেটা কিন্তু টাইপ অফ মেন্টাল স্টেটের মধ্যেই পড়ে যায়, যে আমার যদি মেন্টাল স্টেট বা মেন্টাল স্টেটটাই সেই রকম জায়গায় না থাকে যে আমি দেখবো না, আমার দেখার কোনো ইচ্ছে নেই, সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রবলেম সলভিং এর বেরিয়ার্স চলে আসে। এটাও কিন্তু 5 মার্কস বা 10 মার্কসের আসতে পারে। নেক্সট যেটা পার্ট আমরা করবো সেটা হচ্ছে, এটা প্রত্যেকটা থিঙ্কিং প্রবলেম সলভিং সবকটা রিলেটেড। এরপরে যেটা বলছে ডিসিশন মেকিং। আমাদের প্রবলেম সলভিং হলো, আমরা প্রবলেম সলভিং স্টেজ করলাম কিভাবে সলভ করব, তারপর বললাম কি কি ভেরিয়েস, এরপরে হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং, থিঙ্কিং, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং সবকটাই পরপর দেখো রিলেটেড। ডিসিশন মেকিং কি বলছে? ডিসিশন মেকিং যেটাকে আমরা বলি যে কোনো কিছু যেটা আমরা ইভালুয়েট করছি, যেটা অল্টারনেটিভ চয়েস থাকতে পারে বা নিজের চয়েসে যেটা আমরা যে কাজটা করছি, সেটা হচ্ছে ডিসিশন মেকিং। কি কি প্রসেসে হচ্ছে? ফার্স্ট যেটাকে বলছে, দেখো আবারও একই জিনিস আমরা ঘুরে গেছি, সেটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য প্রবলেম। আমি আমার কোনো একটা সিচুয়েশনে ডিসিশন নিতে হবে, সেখানে তো আমাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা তোমাকে তো আইডেন্টিফাই করতে হবে তোমার প্রবলেমটা কি। তুমি যদি প্রবলেমটাই না জানো, সেটা তুমি কোনো স্ট্র্যাটেজি বার করতে পারবে না, সোর্স বার করতে পারবে না, সেখান থেকে কি কি উপায় তুমি বেরিয়ে আসবে সেটা বার করতে পারবে না, অনেকগুলো বেরিয়ে থেকে যাবে, সেক্ষেত্রে তোমার প্রবলেম হবে অনেকটা। তার মানে কি ফার্স্ট হচ্ছে আমাদেরকে যে আমাদের যেটা করতে হবে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের আইডেন্টিফাই দ্য প্রবলেম। তারপরে বলছে জেনারেটিং দ্য অল্টারনেটিভস। অবভিয়াসলি আমি একটা প্রবলেম পেলাম, তার আমি সলিউশন খুঁজছি, অনেক কিছু সলভিং এরিয়াস খুঁজছি, সেখানে গিয়ে আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে যে আমার দুটো এরিয়া,
একটা পজিটিভ অল্টারনেটিভ কি আছে, কারণ আমার শুধুমাত্র এটা হবে এই জেনেই আমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করবো সেটা না, নাও হতে পারে। সুতরাং আমাকে অল্টারনেটিভ কোনো একটা সলিউশন বা অল্টারনেটিভ কোনো একটা রাস্তা আমাকে সবসময় বেছে রাখতে হবে, যে যদি এদের এটা না হয় তাহলে আমি কিন্তু অন্য একটা কাজে বা অন্য একটা কোনোভাবে সেটাকে আমি অ্যালাউ করতে পারবো সেই জায়গাটা। এরপরে বলছে যে ইভালুয়েটিং অল্টারনেটিভস। আমি অল্টারনেটিভ একটা ওয়ে দেখলাম, কিন্তু সেটাকে যদি আমি ভালো করে জাজ না করি, সেটা যদি আমি ভালো করে না পড়াশোনা করি সেটা, তাহলে আমি সেটাকে কিছুই করতে পারবো না, কোনোভাবে সেটা আমার পক্ষে সম্ভব না, যে কি প্রসেস আছে বা কি কি করণীয় আছে সেটা আমি কোনোভাবেই করতে পারবো না। সুতরাং আমাকে যে অল্টারনেটিভ যে ওয়েটা হচ্ছে সেটাকেও আমাকে আইডেন্টিফাই করতে হবে, বা সেটাকে আমাকে ইভালুয়েট বা অ্যানালিসিস বা বিশ্লেষণ, যেটাকে আমরা বলি বাংলায় যে বিশ্লেষণ বা ব্যাখ্যা, যে কি হতে পারে বা আমার এই প্রবলেমটার রেসপেক্টিভ আদার দেন কি হতে পারে, বা এই রকম অল্টারনেটিভ সাজেশন নিলে আমার কি কি হতে পারে, এইটার যে পুরোটা ইভালুয়েট করা সেটা। তারপরে যেটা বলছি সেটা হচ্ছে চুজিং অ্যান অল্টারনেটিভ। তুমি জানো যে আমার এই প্রবলেমটার প্রচুর সমস্যাটা প্রচুর সমাধান মিলিয়ে গেছে, কিন্তু তোমাকে চুজ করতে হবে যে আমার যদি এ প্ল্যানটা ফেল করে তাহলে আমি বি কে নেবো না সি কে নেবো। তোমাকেই ওটা চুজ করে রাখতে হবে যে আমি বি নেবো না সি নেবো। চুজিং অল্টারনেটিভের মধ্যে তোমাকে এটা চুজ করতে হবে যে তুমি কোনটাকে চুজ করছো। তারপরে বলছে ইমপ্লিমেন্টিং দ্য ডিসিশন। ইমপ্লিমেন্টিং বলছে কি, দিস ইজ অ্যান অ্যাকশন টেকিং দ্য স্টেজ ওয়্যার ইউ ইমপ্লিমেন্ট ইউর সিলেক্টিভ অল্টারনেটিভ। তুমি যে অল্টারনেটিভটা নিয়েছো সেইটা যখন তুমি সিলেক্ট করো বা সেটা যখন তুমি ইভালুয়েট করছো বা সেটাকে তুমি যখন ইমপ্লিমেন্ট করছো তোমার চয়েসে তোমার সলিউশন সেই জায়গাটাকে বলছে। এরপর বলছে ইভালুয়েটিং ডিসিশন এফেক্টিভনেস। তুমি যে ইভালুয়েটিং ডিসিশনটা নিয়েছো বা ইভালুয়েট করার পর তোমার যে ডিসিশনটা এসেছে সেইটা তোমার কতটা এফেক্ট করছে। হতেই পারে এমন যে আমি যে প্রবলেমটা অ্যারাইজ করেছি বা যে সলিউশনটা আমি নিয়েছি সেইটার যে ডিসিশনটা বা সেইটার যে অল্টারনেটিভ ওয়েজ আছে সেইটার এফেক্টটা আমি দেখিনি, ভালো করে পড়িনি, কিন্তু সলিউশনটা করার পর আমার মনে হলো যে না এটাতে তো আমার সমস্যা হচ্ছে ভীষণ পরিমাণে, সেক্ষেত্রে আমাকে পরবর্তীকালে যে ইভালুয়েশনটাকে আমাকে এফেক্টিভনেস দেখতে হবে যে আমার কতটা এফেক্টিভ হতে পারে। সুতরাং এক্ষেত্রে ডিসিশন মেকিংও কিন্তু অনেক সময় আসে, যে কোয়েশ্চেন হিসেবে আসে যে প্রসেসটা কি কি আছে ডিসিশন মেকিং এর। প্লিজ ডেসক্রাইব দ্য প্রসেস অফ ডিসিশন মেকিং। এটা 5 মার্কসের আসে। জাস্ট তোমরা পয়েন্টসগুলো লিখে একটা করে যদি এক্সাম্পল দিতে পারো খুব ভালো হয়, কারণ এক্সাম্পলে কিন্তু অনেক সময় অনেকটা নাম্বার আমাদের ক্যারি করে। এরপরে হচ্ছে কগনিটিভ এরার্স ইন ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং তো কিন্তু আমাদের কি কি কগনিটিভ এরার্স আমাদের এর মধ্যে থাকতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে হিউরিস্টিক্স। হিউরিস্টিক্স কাকে বলে বলছে, ইট ইজ আ মেন্টাল শর্টকাট দ্যাট হেল্পস ইন আ টেকিং ডিসিশন কুইকলি বাই ডিক্রিজিং কগনিটিভ লোড। আমি অত কিছু মাথা ঘামাতে পারছি না, আমার অত অ্যাটেনশন, অত ধৈর্য, অত পেশেন্স বা অত বা সময় বা অত আমার মেমোরি বা অত আমার এবিলিটি বা অত আমার ক্রিয়েটিভিটি ওগুলোকে আমি কাজে লাগাতে পারছি। আমি জাস্ট শর্টকাট ওয়েতে গিয়ে আমি একটা ডিসিশন আমি ওখানে করে নেবো। এটা হচ্ছে হিউরিস্টিক। হিউরিস্টিকের মধ্যে টাইপ অফ অনেকগুলি হিউরিস্টিক রয়েছে, যেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক। রিপ্রেজেন্টেটিভ কাকে বলছে, ইউজুয়ালি দিস মেন্টাল শর্টকাট when we have to make a judgment about probability। রিপ্রেজেন্টেটিভ করতে যেটা আমরা প্রবাবল হতে পারে বা আমরা হাইপোথিসিস যখন ড্র করি যে এটা হতে পারে এটা না হতে পারে সেই জায়গাটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক। অ্যাভেলেবিলিটি মানে যেটা আমাদের সবার মধ্যে ইজি টু টাস্ক বা ইজি টু ওয়ে, যেটা আমাদের ইজি টু পসিবল হতে পারে সেই জায়গাটাকে বলছে অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। তারপর হচ্ছে ফ্রেমিং এফেক্ট। ফ্রেমিং এফেক্ট বলছে our tendency to interpret the same message differently depending upon how it has been presented or framed। কিরকম ভাবে আমার বলা কথা বা আমার ধরনগুলো কিভাবে প্রেজেন্ট হয়েছে সেই জায়গাটাকে যখন আমরা ফ্রেম করি সেইটা হচ্ছে আমাদের ফ্রেম এফেক্ট। তারপরে বলছে অ্যাঙ্কারিং অ্যান্ড অ্যাডজাস্টিং হিউরিস্টিক। অ্যাঙ্কারিং অ্যাকর্ডিং টু হিউরিস্টিক টু টেক আ ডিসিশন we start with a reference point which acts like a anchor। অনেক সময় হয় যে অ্যাঙ্কারিং এর মতো কাজ করা হচ্ছে সেই জায়গাটাকে বলছে। অনেক সময় এটা আসে, এটা জেনারেলি 2 মার্কসে আসে যে হিউরিস্টিক কাকে বলে বা কিছু। তাহলে কি কি বায়াসেস আছে। বায়াসেস এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে ইলিউশনারি বা কোরিলেশন। ইলিউশনারি কোরিলেশন কাকে বলে বলছে দেখো, in statistics correlation multiplies two variables about statistics thus illusionary correlation refers to a situation in which we unrealistically consider a significant relationship। আনরিয়েলিস্টিক মানে বাস্তবের সাথে কোনো যুক্তিযুক্ত নেই সেই রকম যখন আমরা কোনো সম্পর্ককে আমরা যখন কোনো যুক্তিযুক্তভাবে করার চেষ্টা করি বা সিগনিফিকেন্ট করার চেষ্টা করি সেই জায়গাটাকে বলা হচ্ছে ইলিউশনারি কোরিলেশন, যে সেটার কোনো বাস্তবিক বা রিয়েলিস্টিকের সাথে কোনো তার সম্পর্ক নেই।
তারপরে বলছে ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স কিন্তু একটা বায়াসনেসের মধ্যে পড়ে। যেমন ডিসিশন মেকার্স হ্যাভ আ টেন্ডেন্সি টু ওভার এস্টিমেট দেয়ার স্কিলস অ্যান্ড এবিলিটি। অবভিয়াসলি আমি সব পারবো, হ্যাঁ আমার এটা ঠিক হবে, একদম কনফিডেন্টলি কনফিডেন্ট থাকা ভালো, বাট ওভার থিঙ্কিং বা ওভার কনফিডেন্ট থাকাটা কিন্তু তোমাকে অনেক সময় সমস্যা পেতে পারে। সুতরাং কোনো প্রবলেম বা কোনো সলিউশন বা কোনো সিচুয়েশন তুমি যখন থিঙ্ক করবে, সেটা তুমি ক্রিয়েটিভ দিক থেকে হোক বা তুমি রেশনাল দিক থেকে হোক বা তোমার কোনো সিচুয়েশনাল দিক থেকে, সেখানে তোমাকে সবসময় পজিটিভ থিঙ্কিং কিন্তু থিঙ্ক তুমি অবভিয়াসলি করো, বাট ওভার থিঙ্কিং বা ওভার কনফিডেন্স হ্যাঁ আমার এটা হবে সেটা না করাটাই, সেটা কিন্তু একটা বায়াসের মধ্যেই পড়ে যায়। তারপরে বলছে হাইন্ডসাইট বায়াস। হাইন্ডসাইট বায়াস বলছে নিউ ইট অল অ্যালং এফেক্ট, যেটাকে আমরা বলে থাকি অনেক সময় এই প্রশ্নটা দেয়, নিউ ইট অল অ্যালং এফেক্ট কাকে বলে। Hindsight bias occurs when retrospectively thinking about a problem situation, people claim that they knew beforehand about the outcome. মানে সব আমি জেনে গেছি, বিফোর আমি আগে থেকে জেনে গেছি outcome of the problem situation in the past. Bias কাকে বলে বলছি, this is the tendency to search only for the information that will confirm one's initial hunch or hypnosis. মানে কি, যে আমি কারণ ইনিশিয়াল প্রবলেমস বা ইনিশিয়াল কনফার্মেশন সেই জায়গা থেকে যখন আমি টেনে আনছি বাড়িতে, সেই জায়গাটাকে আদার লোকরা যখন আমাদেরকে ওভারলুক বা ইগনোর করে যাচ্ছে ইনফরমেশন গুলো, সেটা হচ্ছে কনফার্মেশন বায়াস। এরপর বলছে কনসেপ্ট, নেচার অ্যান্ড স্কোপ অফ ল্যাঙ্গুয়েজ। ভাষা বা যেটাকে আমরা বলি যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা কাকে বলে। যদি আমি এখানে বলি অ্যাকর্ডিং টু সাইকোলিঙ্গুইস্টিক, ল্যাঙ্গুয়েজ ইজ কনসিস্ট অফ আ ফলোইং কম্পোনেন্ট, যেটা হচ্ছে ফোনেম থাকবে। ফোনেম মানে হচ্ছে অক্ষর, যেটাকে আমরা বলি লিটার্স, ফোনেম সেটাকে ইউজ করছে। Then it is the smallest or basis unit of spoken language. The word pen has 3 phonemes, P, E, N. এই যে একটা লেটার্স বলতে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বা সাইকোলিঙ্গুইস্টিকটা বলেছে ফোনেমস। P, E, N, এই P, E বা N একটা হলো ফোনেমস। মরফম কাকে বলছে, মরফিম বলছে the smallest units of meaning. Phonemes are used combined to make morphemes such as word remark. Remark এখানে দুটো আছে, রিমার্ক, এই যে স্পিচ করা আছে বা ভাগ করা আছে সেটা হচ্ছে মরফিম, ভাগ করে আমাকে বলা আছে। সিম্যান্টিক্স কোনটাকে বলছে, it refers to a set of rules by which understand the meaning of words or sentence. Example, adding ed, যেটা আমরা বলতে পারি at the end of word refers the past tense। যেমন যেটাকে আমরা অনেক সময় বলি কাম কেম, যেটাকে আমরা বলি, বা সিটেড, ইডি পাস্ট টেন্স যেটাকে বলি, সেটা হচ্ছে সিম্যান্টিক্স। আর একটা বলছে, তারপরে বলছে সিনট্যাক্স কাকে বলে বলছে, these are the grammatical rules which explain how different word can be combined to make a meaningful sentence. Syntax মানে হচ্ছে পুরো প্রপার ব্যাকরণ বা গ্রামার, যেগুলোকে আমরা is, am, is, are there, was there বা past tense, present tense, যে টেন্স গুলোকে আমরা ইউজ করি, যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা প্রোভাইড করি, সেটাকে বলছে। লাস্ট বলছে প্র্যাগমেটিক্স কাকে বলছে, the social rules related to language, how one should talk, older adults, what can you say in public or private. প্র্যাগমেটিক্স হচ্ছে আমি একই শব্দ আমি বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করছি, আমি বড়দের সাথে কিভাবে ব্যবহার করছি, আমি প্রাইভেটে কিভাবে কথা বলছি, পার্সোনালি কিভাবে কথা বলছি, আমি প্রাইভেট বা পাবলিক প্লেসে কিভাবে কথা বলছি, সেইগুলো হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে একই বলে, সেটা আমি বড়দের সাথে কথা বলছি, সেই যে ধরনটা সেটাকে বলা হচ্ছে প্র্যাগমেটিক্স। অনেক সময় যেটা প্রশ্ন দেয় যে হোয়াট ইজ প্র্যাগমেটিক্স, হোয়াট ইজ সিনট্যাক্স বা হোয়াট ইজ সিমেন্টিক্স, এরকম কিন্তু এগুলো 2 মার্কসে দিয়ে দেবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে কিভাবে আমাদের ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছে, ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। ফার্স্টলি যেটা বলছে ল্যাঙ্গুয়েজ ইন ইনফ্যান্টসে যারা থাকে বাচ্চা, তারা কি হবে, তারা তো খুব প্রপার শব্দ বলতে পারে না, তারা ব্যাবলিং করে, বাবা দাদা আদো আদো কথা বলে, যেগুলোকে আমরা স্পিচ পারসেপশন ইন ইনফ্যান্সি, যেটা আমরা একদম রেকগনাইজ করতে পারি না, কিন্তু ওরা কিন্তু ওদের কান্নাটাও কিন্তু একটা টাইপ অফ ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ধরি, কারণ ওদের ফার্স্ট যে রিঅ্যাকশন থাকে, রেসপন্স থাকে, রিফ্লেক্স থাকে, সেটা হচ্ছে ফার্স্ট ক্রাইমটাই ওদের কাছে অ্যাজ এ ইনফ্যান্সের কাছে কিন্তু একটা ওয়ার্ডস বা ল্যাঙ্গুয়েজ। এরপরে ওরা আস্তে আস্তে শেখে দাদা, এই যে টার্ম ব্যাবলিং গুলো, এই যে টার্মগুলো, সেইটা। Language comprehension in infants বলছে যে can infants understand the language? To answer this, many studies have been suggested infants between age of 4 to 5 months can turn their heads to location from where their names is spoken. Obviously 4-5 মাস বয়স থেকে কিন্তু বাচ্চারা যে নাম ধরে ডাকে, ওইগুলো ওরা বুঝবে যে কোন জায়গা থেকে আমার নামটা আসছে। এই যে প্রসিডিউরটা, এইটা হচ্ছে তারা ইনফ্যান্সে কমপ্লেন করতে পারে যে কোথায় আমাকে ডাকা হচ্ছে বা কে ডাকছে। বিশেষ করে মা ডাকলে তারা মায়ের আওয়াজটা বুঝতে পারে, আস্তে আস্তে তারা বাবার গলার আওয়াজটা বুঝতে পারে, সেই জায়গাটাকে কমপ্লেন করে। এরপরে বলছে ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন ইন ইনফ্যান্সি। ল্যাঙ্গুয়েজ কিভাবে প্রোডাক্ট হয়, ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন ইন ইনফ্যান্সি ফলোস আ সিরিজ অফ স্টেজ।
International vocalization begins age of 2 months. A squeak noise, it is a one vowel sign, is o a বা এই ধরনের ওয়ার্ডগুলোকে বলছে, যেটা আমরা ব্যাবলিং হিসেবে বলি বা যেটা জাস্ট ভোকালাইজ করে দাদা আ মানে কিছু চাইছে দাদে, যেই ওয়ার্ডস গুলোকে আমরা ইউজ করি। সিনারি ওরা 9 to 12 মান্থস এর মধ্যে কিন্তু ওয়েব বাই বাইটা শিখে যায় বা কিস করাটা শিখে যায়, বাট এগুলো হচ্ছে জেস্টার্স, ওরা কিন্তু বুঝতে পারে যে এই জিনিসগুলো এইভাবে হচ্ছে বা হবে। এরপরে বলছে ল্যাঙ্গুয়েজ ইন চিলড্রেন। চিলড্রেনদের মধ্যে ওয়ার্ডস, ফার্স্ট ওয়ার্ডস আছে কিভাবে, ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ার্ড চিলড্রেন স্পিক রিলেটেড টু অবজেক্ট, পিপল অর সামটাইমস ইন দেয়ার অ্যাক্টিভিটি। 1 ইয়ার বা চিলড্রেনদের 12 to 15 এর মধ্যে 52 এর মধ্যে ওয়ার্ডস এর মধ্যে বলতে পারে। এগুলো যেভাবে প্রশ্নগুলো আসে যে বাচ্চাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ কিভাবে ডেভেলপ করেছে সেই জিনিসগুলো তোমরা জাস্ট যেই ওয়ার্ডস বা ফোনোমিমস ওয়ার্ডস গুলো রিলেটেড করে করে লিখবে যে একটা বাচ্চা কখন কিভাবে কোন ওয়ার্ডস গুলো বা কত ধরনের ওয়ার্ডস তারা ইউজ করে থাকে সেই জিনিসগুলো লিখবে। যেমন অনেক সময় হয় যে অনেক বাচ্চাদের যেমন ওয়াটার হয়তো বলে দিল পিস অফ ফ্লোর, ফ্লাওয়ারটাকে ফ্লোর, এই যে জাস্ট ফ্লোর মানে এই পার্টিশন করে করে যখন ওই কথাগুলো বলে বাতার, এই ধরনের যে ওয়ার্ডসগুলো শেখে সেগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয়। মরফোলজিতে আসছে হচ্ছে আফটার লার্নিং ওয়ার্ডস চিলড্রেন সুন স্টার্টিং লার্নিং অ্যাবাউট ইউজিং মরফিংস সাচ অ্যাজ ইডি আইএনজি, যেগুলোকে আমরা যোগ করে করে বলি ফার্স্টে, ওরা কিন্তু আস্তে আস্তে এটা শিখতে পারে। তারপরে সিনট্যাক্স, যেরকম আমরা সিনট্যাক্স ইউজ করেছি টেলিগ্রাফিক স্পিচ যেগুলো হয় সেই অনুযায়ী তারা টেলিগ্রাফ স্পিচ দিয়ে দিয়ে সিনট্যাক্স অনুযায়ী বা গ্রামাটিক্যাল এক্সপেরিয়েন্স অনুযায়ী গ্রামার্স অনুযায়ী অনেক সময় ওরা অনেক ক্ষেত্রে বলে থাকে যে এইভাবে কথা বলে, যেটা আমাদের 18 to 24 মান্থস অনেক সময় বলে আমি খেয়েছি বা আমি খাবো, এই ধরনের ওয়ার্ডসগুলো ওরা বলতে পারে। তারপর হচ্ছে প্র্যাগম্যাটিক্স কখন ইউজ করা হয়, এরপর হচ্ছে সোশ্যাল রুলস অফ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা শেখাই যে এই বড়দেরকে এইভাবে শেখা, এইভাবে বলতে হয়, ছোটদের সাথে এইভাবে কথা বলতে হয়, এই যে কথা বলার ধরনগুলো সেইগুলো যখন শেখানো হয় সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক। তুমি তোমার মামের সাথে কিভাবে কথা বলবে, পাপার সাথে কিভাবে কথা বলবে, তোমার টিচারের সাথে কিভাবে কথা বলবে, এগুলো যখন আমরা বসে বসে তাকে শেখাচ্ছি বা সেই ধরনের শেখানো হয়। তারপরে বলছে রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটস এর মধ্যে যেটা আমাদের সব থেকে বড় আসে হচ্ছে যে আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা অনেক কিছু ভাবনা চিন্তা বা কি কি হতে পারে বা কি ধরনের হতে পারে, কি কি রকম ভাবে হতে পারে, বা আমি কার সাথে কথা বলছি, কি ওয়েতে কথা বলছি, সেই জায়গাগুলো কিন্তু অনেক সময় খুব ইম্পর্টেন্ট থাকে যে কিভাবে আমরা কার সাথে কথা বলবো। কারণ সেই মুহূর্তে হয়তো তোমার এমন হতে পারে অনেক সময় বাচ্চারা রেগে গিয়ে যা তা অন্য অন্য উল্টোপাল্টা কোনো কথা বলে দেবে, সেই জায়গাটা তোমাকে শেখাতে হবে। ইভেন সেই জায়গাটা তোমার যখন থিঙ্কিং প্রসেসটা হবে যে না আমি এর সাথে কথা বলছি, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলছি, সেই জায়গাটা তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ওনার সাথে কথা হচ্ছে বা উনি আমাকে এইভাবে বলেছে বা আমি ওনার সাথে এইভাবে কথা বলতে পারি। সুতরাং এখানে যে প্রশ্নগুলো যে মিলিয়ে আসতে পারে যে কি রোল প্লে করছে, যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে থিঙ্কিং কি রোল প্লে করে, সেই প্রশ্নটা জেনারেলি অনেক সময় আসে। আর যেটা মেনলি হচ্ছে থিঙ্কিং ল্যাঙ্গুয়েজ থেকে যে প্রশ্নগুলো মেনলি আসে সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্টেজটা আসে, যে কি স্টেজেস অফ প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, ভেরিয়ার্স গুলো মোটামুটি আসতে পারে। ল্যাঙ্গুয়েজ থেকে আসে হচ্ছে তুমি বলেই দিলাম যে অনেক সময় হতে পারে যে কিভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে বাচ্চাদের মধ্যে, সেই সিনট্যাক্স, মরফিমস বা সিনট্যাক্স, প্র্যাগম্যাটিক্স এগুলো দিয়ে অনেক সময় কোয়েশ্চেন্স দিতে পারে। বা যেটা দিতে পারে যে একটা শর্ট নোট লিখেও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপর। যদি বলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপর শর্ট নোট লিখতে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, তো লিখতে বলতে ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমরা যদি একটু দিই, তারপরে বাচ্চাদের মধ্যে কিভাবে কত মাসে কিরকম ভাবে ওরা কথা বলে, কি ল্যাঙ্গুয়েজে কথা বলে বা কি ওয়ার্ডস ইউজ করে, সেখানে সিনট্যাক্স, মরফিমস, প্র্যাগম্যাটিক্স এগুলো সব পরপর দিই যদি আমরা এজ ওয়াইজ ভাগ করে করে যদি দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা কমপ্লিট করতে পারবো লেখাটা। এরপর অনেক সময় দেয় যে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা প্রশ্ন দেখেছি যে ক্রিয়েটিভিটি থিঙ্কিং, যে ক্রিয়েটিভিটি যে তোমাদের এখানে দিয়েছে ডিসকাস হাউ ডাইভার্জেন্ট অ্যান্ড কনভার্জেন্ট থিঙ্কিং প্লেজ ইম্পর্টেন্ট। ডাইভার্জেন্ট অ্যান্ড কনভার্জেন্ট থিঙ্কিং যেগুলো হয় যে না একটা হচ্ছে ক্রিয়েটিভ একটা থিঙ্কিং আমার আসছে ক্রিয়েটিভিটির দিক থেকে, সেইটা আমাকে কতটা কোন জায়গায় কিভাবে আমাকে হেল্প করছে, সেই জায়গাগুলো কিন্তু অনেক সময় আসে। আর যেটা ডিসকাশন যেটা হয়েছিল যে মেন্টাল ইমেজারি, যে প্রসেস থিঙ্কিং প্রসেসের যে প্রপার যে প্রসেসটা আছে, কি কি প্রসেসে আমাদের এটা এগোচ্ছে, সেই যে জায়গাটা যখন কনসেপ্ট করা হয় যে মেন্টাল ইমেজারি কনসেপ্ট বা প্রপোজিশনাল, এই প্রশ্নটা অনেক সময় আসে যে কি প্রসেসে হতে পারে বা কিভাবে হতে পারে, বা দিতে পারে যে শুধু যে থিঙ্কিং এর ক্ষেত্রে মেন্টাল ইমেজারি কতটা ইম্পর্টেন্স আছে, সেই প্রশ্নটাও ধরো একটা একটা পোর্শন তোমাকে উঠিয়ে দিই, সেক্ষেত্রে তো আমরা ওই কোশ্চেনটার আনসারটা সুন্দরভাবে লিখতে পারি যে আমরা পুরো প্রপারলি একদম কমপ্লিট করে মেন্টাল ইমেজারি কাকে বলে সেটা যদি আমরা থরলি একটা এক্সাম্পল দিয়ে লেখাই,
সেটা কিন্তু বেশি অনেক সময় এটা 5 মার্কস এরকম ভাবে আসবে, সেটা বেশি ফ্রুটফুল হবে যখন তুমি একটা কোনো জায়গায় এক্সাম্পল দিয়ে তুমি কোনো কিছু লিখতে পারছো। আরেকটা যেটা অনেক সময় কোয়েশ্চেন আসে যে ডিসিশন মেকিং এ থিঙ্কিং প্রসেস কতটা হেল্প করতে পারে। যদিও এটা আমাদের বইয়ের বাইরে নেই, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় দেয় যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে থিঙ্কিং প্রসেস তোমাকে কতটা হেল্প করে। তুমি খেয়াল করে দেখবে ডিসিশন মেকিং মানেই তোমার কিন্তু থট প্রসেস বা প্রবলেম সলভিং এর কিছুটা প্রসেস কিন্তু তোমার ক্ষেত্রে রয়েছে, বা সেটা আনসার আমরা দেখেছি বইয়ে রয়েছে। সুতরাং সেক্ষেত্রে আমাকে কিন্তু প্রপারলি থিঙ্কিং প্রসেস থেকে শুরু করে আমাকে প্রবলেম সলভিং সেই সবকটা এরিয়া ছুঁয়ে ছুঁয়ে আমাকে যেতে হবে, যে এরিয়াগুলো আমরা প্রপারলি কভার করতে পারবো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। যে পুরোটা, কারণ ডিসিশন মেকিং মানে তোমাকে ফার্স্ট প্রবলেম আইডেন্টিফিকেশন, প্রবলেম ডিফাইন প্রবলেম, সেখানে নিয়ে ইভালুয়েট করছো, অল্টারনেটিভ ওয়েজ রাখতে হচ্ছে, অল্টারনেটিভ ওয়ে চুজ করতে হবে, সেই জায়গাটা সিরিয়াসনেসের মতো চুজ করতে হবে যে এইটাই আমি নেব। সেই যে পুরো প্রসিডিওরটা থ্রু আউট দ্য ডে, পুরো প্রসিডিওরটা, সেই জায়গাটাই হচ্ছে আমাদের পুরো ডিসিশন মেকিং। এটা কিন্তু মনে হচ্ছে 10 মার্কস বা 5 মার্কসে দিতে পারে যে থিঙ্কিং প্রসেস কিভাবে ডিসিশন মেকিংকে হেল্প করছে। অনেক সময় দিতে পারে যে ক্রিয়েটিভ থিঙ্কিং যদি থাকে সেক্ষেত্রে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কতটা আমাদের হেল্প করে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক্রিয়েটিভ থিঙ্কিং এর যে আইডিয়াস গুলো বা ক্রিয়েটিভ থিঙ্কিং সম্বন্ধে যে লেখা আছে, ক্রিয়েটিভ থিঙ্কিং কাকে বলে, ক্রিয়েটিভ থিঙ্কিং কি, বা ক্রিয়েটিভ থিঙ্কিং কেন হচ্ছে, সেই রিলেটেড যে প্রশ্নগুলো, সেই রিলেটেড যে আনসার গুলো আছে, সেইগুলো অনুযায়ী যখন আমরা দেখি, সেই জায়গাটা যখন ক্লিয়ার করা হয়, তখন ওটা কিন্তু আমরা পুরোপুরি লিখতে পারবো যে হ্যাঁ ক্রিয়েটিভ থিঙ্কিং এর থেকে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা প্রবলেম সলভিং এর দিকে অনেকটা এগোতে পারে। ঠিক আছে, চলো আজকে তাহলে ব্লক 3 অবধি কন্টিনিউ করলাম আমরা। থিঙ্কিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট হলো। নেক্সট দিন আমরা লার্নিং অ্যান্ড মেমোরি।